নাবিক নিয়োগে স্বজনপ্রীতি হয়রানি সহ নানা অনিয়মের অভিযোগ। কমিটির সুপারিশের পরও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আমির আবু সুফিয়ানের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। এতে নাবিকদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। শিগগিরই তাকে অপসারণের দাবি জানিয়েছে সিম্যান্স অ্যাসোসিয়েশন। স্থায়ী নাবিকদের নিয়োগ না দিয়ে জাহাজে ব্যক্তিগত পছন্দে চুক্তিভিত্তিক অফিসার নিয়োগ, বেতন বৈষম্য সৃষ্টি, শ্রম আইন পরিপন্থী কর্মকাণ্ড সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে মহাব্যবস্থাপক আবু সুফিয়ানের বিরুদ্ধে। এসব অভিযোগে গেল বছর আবু সুফিয়ানের বিরুদ্ধে নৌ পরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সিমেন্স অ্যাসোসিয়েশন। এরপর গঠন করা হয় তদন্ত কমিটি। বিএসসিতে 3 জন কমিটি মন্ত্রণালয়ের মাধ্যমে কমিটি করে দিচ্ছে। ওই কমিটিকে সে পাত্তাই দেয় নাই। ওই কমিটি তাকে 2 বার ডাকছে, চাকরির থেকে বরখাস্ত করা উচিত, যেহেতু সে অন্যায়ের সাথে জড়িত। মানুষ হয়রানি, বৈষম্য সৃষ্টি, বেতন বৈষম্য, তারপর নাবিক হয়রানি, এত দুর্নীতি করি, এত অভিযোগ থাকার পরেও কিভাবে কর্পোরেশনে টিকে আছে? ক্যামেরার সামনে অভিযোগের বিষয়টি এড়িয়ে যান ওই কর্মকর্তা। আমাকে পাইতেন না, আমি চলে যেতাম জাহাজে, খুব ইমার্জেন্সি একটা কাজ করছে। আপনি একটু বসেন প্লিজ। তদন্ত কমিটি একাধিকবার ওই কর্মকর্তাকে হাজির হতে ও বিগত 5 বছরের ক্রু লিস্ট সরবরাহের অনুরোধ জানালেও তিনি তদন্তে সহযোগিতা করেননি। তার এমন আচরণকে তদন্ত কার্যক্রমে বাধা হিসাবে উল্লেখ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় প্রতিবেদনে। কিছু কন্ডাক্ট আচরণ জড়িত কিছু সমস্যা আছে, এই জন্য আমি অফিসারকে লাস্ট 2 বছর কঠোর তত্ত্বাবধানে রেখেছি। তার ডিপার্টমেন্টাল অ্যাকশন নিয়ে সব কিছু নেই, তার ইস্যুটাকে ক্লোজ ডাউন করা হয়েছে। এটার যদি কোনো উন্নতি না হয় তাহলে নিঃসন্দেহে সংস্থা অল্টারনেট কোনো অপশনে যাবে। আবু সুফিয়ানের বিরুদ্ধে স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়ম সহ বেশ কিছু অভিযোগ তদন্ত করছে দুদক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। নির্মাণের 3 বছরেও হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার পানি শোধনাগার বুঝে পায়নি পৌর কর্তৃপক্ষ। এতে বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী। জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে, পৌরসভার ড্রেন নির্মাণের কাজে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পৌরসভাকে পানি শোধনাগার হস্তান্তর করা যায়নি। সংযোগ ফি দিয়েও বিশুদ্ধ পানি না পাওয়ায় হতাশ গ্রাহকরা। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়া ও টিউবওয়েলের পানিতে অতিরিক্ত আয়রনের ফলে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। নাগরিকদের সুপেয় পানি সরবরাহে পানি শোধনাগার নির্মাণ করা হলেও 3 বছরেও পানি পায়নি পৌরবাসী। এলাকাবাসী বলছে, বিশুদ্ধ পানির সংকট থাকায় আয়রনযুক্ত পানি পান করে দেখা দিচ্ছে বিভিন্ন রোগবালাই। জনস্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে ওনাদের প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসলেও আমরা এখন পর্যন্ত সেটা আলোর মুখ দেখিনি। বিশেষ করে যে পানিবাহিত রোগ রয়েছে, কলেরা রয়েছে এবং আরও যে বিভিন্ন ডায়রিয়া, ওই সব রোগে তারা আক্রান্ত হচ্ছে। অচিরেই এই বিশুদ্ধ পানি এই নবীগঞ্জ পৌরসভাবাসীকে দান করুন। বিশুদ্ধ পানি সরবরাহে 2015 সালে সারা দেশে 40টি পৌরসভা পানি সরবরাহ প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য অধিদপ্তর, যার আওতায় 3টি পাম্প হাউস ও প্রায় 27.5 কিলোমিটার পাইপলাইন বসানো হয় নবীগঞ্জ পৌরসভায়। মোট ব্যয় ধরা হয় প্রায় 9 কোটি 2 লাখ টাকা। অভিযোগ উঠেছে, অপরিকল্পিতভাবে পাইপলাইন স্থাপন করায় বিভিন্ন এলাকার প্রায় 10 কিলোমিটার পাইপলাইন ক্ষতিগ্রস্ত। মেইন রোডের 2 পাশে প্লাস উসমানী রোডের এক পাশে, এগুলো মিলিয়ে প্রায় 10 কিলোমিটার পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পৌরসভা থেকে চেষ্টা করব যাতে জনগণের পুরো পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থাটা চালু করা যায়। অচিরেই এ সমস্যা সমাধান করে পানি শোধনাগারটি পৌরসভাকে হস্তান্তর করার কথা বলছেন জনস্বাস্থ্যের কর্মকর্তা। আমরা দ্রুত এটা নিরসনের চেষ্টা করছি, সেই উদ্যোগে কাজ করছি। যতটুকু আমাদের পাইপলাইন এখন বেঁচে আছে সেটাকে ট্রায়াল দিয়ে আমরা খুব দ্রুত পৌরসভার কাছে হস্তান্তর করব। দ্রুত পানি শোধনাগার চালু করে বিশুদ্ধ পানি সরবরাহে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান পৌরবাসীর। টিভিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে গেল বারের তুলনায় এবার কমেছে ডেঙ্গুতে আক্রান্তের হার। তবে ভুল রোগ নির্ণয় ও অপর্যাপ্ত রিপোর্টিংয়ের কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকার প্রকৃত সংক্রমণ চিত্র অনেকাংশে আড়ালে থেকে যাচ্ছে। এতে এসব মশাবাহিত রোগের প্রকৃত ঝুঁকি নির্ণয় ও কার্যকর নিয়ন্ত্রণ কৌশল গ্রহণে বড় বাধা তৈরি হচ্ছে। অ্যাসপেরিয়া হেলথ রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার ও সিটি কর্পোরেশনের যৌথ গবেষণায়
উঠে এসেছে এমন তথ্য। বন্দরনগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ পরিস্থিতি ও ভবিষ্যৎ ঝুঁকি মোকাবেলায় 4 মাস ধরে গবেষণা করছে স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা এসপেরিয়া হেলথ রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার, সিটি কর্পোরেশন সহ 10টি প্রতিষ্ঠান। গবেষকদের মতে শুধু ডেঙ্গু কেন্দ্রিক নিয়ন্ত্রণ কৌশল দিয়ে বাস্তব পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব নয়, বরং রোগ নির্ণয় সক্ষমতা বৃদ্ধি ও সমন্বিত নজরদারিও জরুরি। ডেঙ্গু নিয়ে 1798 জনের উপর চালানো হয় গবেষণা। এতে দেখা যায় গতবারের 70% তুলনায় এবার আক্রান্তের হার কমে 60% নেমেছে। এছাড়া 18 থেকে 35 বছর বয়সী 45% মানুষ ডেঙ্গুতে বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া চিকুনগুনিয়া নিয়ে গবেষণা করা হয় 1109 জনের উপর। এতে দেখা যায় মৃত্যু না হলেও আর্থিক ক্ষতি বেশি আক্রান্ত হয় 41 থেকে 60 বছর বয়সীরা। বাড়ির আশেপাশে আবর্জনা আপনি উল্টে দেন বা পরিষ্কার করেন, অথবা টায়ার দেখলে ওখানে মশার লার্ভা খুঁজে পেয়েছেন কিনা বা এটা দেখেছেন কিনা। এবারে এই কোশ্চেনে দেখলাম যে 75% মানুষ এটা নিয়ে আসলে অবগত না, বা এটা নিয়ে কোনো রকমের তাদের চিন্তা নেই যে এটা বাড়ির সামনে আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। চিকুনগুনিয়ার পরবর্তীতে যে দীর্ঘ শারীরিক জটিলতা, প্রচণ্ড অস্থিসন্ধিতে ব্যথা, অর্থনৈতিক ক্ষতি এবং যেটা দেশ এবং সমাজের উপর যে ফিনান্সিয়াল যে বার্ডেনটা, সেটা নিয়েও আমরা একটু দেখার চেষ্টা করেছি। মশার প্রজনন স্থল, জলবায়ু পরিবর্তন, নগরীর অবকাঠামো ও বাসিন্দাদের আচরণ বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ না করলে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম টেকসই হবে না বলে জানান সিটি মেয়র। টবের মধ্যে পানি জমে রাখা হয় এবং সেটা আমরা খেয়াল করি না। আমরা ইভেন রাস্তার মধ্যেও ডাবের খোসা পড়ে থাকে, ওটাতে পানি জমে যাচ্ছে। আমরা বিল্ডিং কনস্ট্রাকশন যে আমাদের পাত্রগুলো আছে সেগুলোকে আমরা কাভার দিয়ে রাখি না। আরো বেশি সচেতন হতে হবে এবং আমাদের পক্ষ থেকে যেটা জরিমানা থেকে শুরু করে সেটাও আমরা যেভাবে করছি এটাও আরো আমাদেরকে এটা করতে হবে। গবেষণায় তুলে ধরা হয় মহানগরীর কোতোয়ালি সহ উপজেলার বেশ কিছু হটস্পট। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের স্পর্শকাতর জীববৈচিত্র্যের আধার সুন্দরবন, সেই সাথে আকর্ষণীয় পর্যটন কেন্দ্রও। তাই সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রেখে টেকসই পর্যটন গড়তে তৈরি হয়েছে মাস্টার প্ল্যান। 20 বছর মেয়াদী এই পরিকল্পনার আওতায় থাকবে আশেপাশের 10 কিলোমিটার এলাকা ও বনজীবীরাও। এটি বাস্তবায়ন হলে সুন্দরবন হবে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, এমন আশা সংশ্লিষ্টদের। বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলের এই বন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীকী নয়, বরং বাংলাদেশের পরিবেশ, অর্থনীতি আর পরিবেশ রক্ষার প্রাকৃতিক ঢাল। প্রতি বছর প্রায় 2 লাখ পর্যটক যান সুন্দরবনের অপার সৌন্দর্য উপভোগ করতে। তবে সংরক্ষিত এই বনাঞ্চলে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার কারণে ব্যাহত ভারসাম্য, বাড়ছে পরিবেশগত ঝুঁকি। এই অবস্থায় 20 বছর মেয়াদী ইকো ট্যুরিজম মাস্টার প্ল্যান তৈরি করেছে সরকার। ইউএসএআইডির অর্থায়নে তৈরি এই মহাপরিকল্পনার প্রথম ধাপে গড়ে তোলা হবে টেকসই অবকাঠামো। সুন্দরবনের ভেতরে থাকবে পরিবেশ বান্ধব ইকো লজ, নদীকেন্দ্রিক পর্যটন, হাঁটার সাইক্লিং পথ, পর্যবেক্ষণ টাওয়ার এবং তথ্য ও গবেষণা কেন্দ্র। আওতায় আনা হবে সুন্দরবনের 30 লাখ বনজীবীকেও। সংশ্লিষ্টরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে সংরক্ষিত এই বনাঞ্চলের উপর চাপ কমবে, টেকসই হবে পৃথিবীর অন্যতম জটিল বাস্তু সংস্থান। ইকো ট্যুরিজম এটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়। এই বিষয়টাকে আমরা বাস্তবে রূপায়ণ করার জন্য আমাদের সক্ষমতা দরকার, এবং এখানে বন বিভাগেরও সক্ষমতা দরকার। যারা ট্যুর অপারেটর আছেন, যারা গাইড আছেন, যারা স্থানীয় জনগণ আছেন, প্রত্যেকেরই সক্ষমতা বৃদ্ধি করার একটা বিষয় আছে। এই মাস্টার প্ল্যান তৈরিতে মতামত নেওয়া হয়েছে অংশীজনদের। অভয়ারণ্য এলাকাগুলোতেই তারা পরিবেশ বান্ধব ট্যুরিজম করা যাবে না, একথা উল্লেখ করেছে। তো এই জায়গায় আমাদের আপত্তি, যে ট্যুরিজমটা এখন হচ্ছে সেটা কিন্তু 2014 সালের একটা নীতিমালার আলোকে ট্যুরিজমটা পৌঁছতে হচ্ছে। আমরা বারবার বলে আসতেছি যে এই নীতিমালাটা পরিবর্তন দরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় জনবল চায় বন বিভাগ। পর্যালোচনা করছি এবং পর্যালোচনার পরবর্তীতে এটিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এটিকে অ্যাপ্রুভালের জন্য প্রেরণ করা হবে। সুন্দরবনে দেশি বিদেশি পর্যটকদের টানতে এই পরিকল্পনা এক বড় পদক্ষেপ। এখন বাস্তবায়নে মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা। ডিবিসি নিউজ ডেস্ক। পাহাড়, মেঘ, ঝর্ণা, প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম বান্দরবান। সেই টানেই প্রতি বছর পর্যটন মৌসুমে বাড়ে ভিড়, আর তখনই বাড়িয়ে দেয়া হয় পরিবহন ভাড়া।
নির্দিষ্ট ভাড়া থাকলেও তা মানা হয় না। এছাড়া হোটেল মোটেল সহ প্রতিটি ধাপেই স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ পর্যন্ত অর্থ গুনতে হচ্ছে ভ্রমণকারীদের। এতে ভ্রমণ যেন রূপ নেয় ভোগান্তিতে। পর্যটনের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত বান্দরবান। ভ্রমণ মৌসুম শুরু হতেই আবারও সরগরম হয়ে উঠেছে এই পাহাড়ি জেলা। পর্যটকের আনাগোনায় মুখর হয়ে উঠছে শহর থেকে দূরের সব দর্শনীয় স্থান। নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগিরি সহ প্রতি মৌসুমেই এসব স্পটে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। কেউ অ্যাডভেঞ্চারের টানে, আবার কেউ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছোটেন পাহাড়ে। তবে ভ্রমণের আনন্দে বাধা হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত ভাড়া আর নানা অব্যবস্থাপনা। যাতায়াতের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি, তবে যতটা ব্যয়বহুল, খরচটা যদি কমানো যায় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয়। এখানে খাওয়া দাওয়ার প্রাইস অনেক বেশি, মানে পর্যটক হিসেবে আমরা খাওয়া দাওয়ার প্রাইসটাকে রিজনেবল চাই। পর্যটকদের অভিযোগ, সাধারণ দিনের তুলনায় এখন গাড়ি ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। শুধু যাতায়াত নয়, পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি সহ হোটেল মোটেলেও মিলছে না প্রত্যাশিত সেবা। কটেজগুলোর যে যারা এখানে চাকরি করে বা যারা ওনাদের দায়িত্ব আছে, তারা জানি সবার সাথে একটু ভালো ব্যবহার করে। 5 জন একটা গাড়ি নিয়ে 1000 টাকা জন প্রতি, কিন্তু একটা ফ্যামিলি নিয়ে আসলে তো 5000 টাকা 6000 টাকা খরচ করে এক বেলার জন্য কষ্টকর হয়ে যায়। তবে হোটেল মোটেল ব্যবসায়ীদের দাবি, সর্বোচ্চ সেবা দিতে কাজ করছেন তারা। আমরা পর্যটকদেরকে সর্বোচ্চ সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি। কোনো হোটেল ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে আমাদেরকে জানালে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা বলছে টুরিস্ট পুলিশ। যেগুলো আমরা দেখে থাকি সেগুলো অতিরিক্ত ভাড়া আদায় করার এ ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি। হোটেল মোটেল রিসোর্ট যেগুলো আছে সেখানে যদি আমাদের এরকম অভিযোগ পাই, তারপর আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাদের জরিমানা করতে পারি। দুরন্ত সৌন্দর্যের আরেক নাম বান্দরবান, কিন্তু এই সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন পর্যটন পরিবেশ। তাই দ্রুত সমাধানের প্রত্যাশা পর্যটকদের। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শীতের ছোঁয়া পড়তেই বদলে গেছে গ্রামের চিত্র। কুয়াশা ভেজা ভোরে শুরু হয় খেজুরের রস সংগ্রহ, আর সেই রস থেকেই তৈরি হচ্ছে গুড়। শীতকালীন পিঠাপুলি ও পায়েসের জন্য বাজারে এই গুড়ের চাহিদা বেশ। সূর্য ওঠার আগেই খেজুরের রস সংগ্রহে বের হন গাছিরা। সারি সারি গাছে ঝুলে থাকা মাটির হাঁড়িতে সারা রাত ফোঁটা ফোঁটা করে জমে ওঠা রস নামানো হয় ভোরে। রস সংগ্রহ শেষ হলে শুরু হয় গুড় বানানোর পালা। ছাঁকনিতে ছেঁকে বড় টিনের পাত্রে ঢালা হয় খেজুরের রস। জাল দেওয়ার পর সেই রসই রূপ নেয় খেজুরের গুড়ে। ঘন রস নামিয়ে ছোট ছোট খাঁচে ঢেলে তৈরি করা হয় গুড়ের চাকা। এই প্রক্রিয়া দেখতে গুড় কেনা এবং খেজুরের রস পান করতে ভিড় করছেন অনেকে। আমি দিনাজপুর থেকে এসেছি, খেজুরের রস খেতে এখানে খুব ভালো লাগছে আমার। গুড় বানানো কখনো দেখিনি, আজকে দেখলাম খেজুরের গাছ থেকে রস বানানো, সেই রস থেকে গুড় বানানো, অনেক ভালো লাগলো। রস খাওয়ার জন্য আসছি, অবশ্য আসে যাক, ভালোই লাগতেছে। এই রস খেলাম, ঘুরলাম, ছবি তুলতেছি, করতেছি। ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নের বোচাপুকুর গ্রামে সুগার মিলের জমিতে থাকা প্রায় 850টি খেজুর গাছ থেকে প্রতিদিন প্রায় 150 কেজি গুড় উৎপাদন হচ্ছে। পাশাপাশি 70টি হাঁড়িতে রস সংগ্রহ করা হয়। তবে কাঁচামালের দাম বাড়ায় প্রতি কেজি গুড়ের দাম 50 টাকা বেড়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 300 টাকায়, আর লিটার প্রতি খেজুরের রসের দাম 120 টাকা। গুড় বেচতে 300 টাকা কেজি, ঢিকা বগলালি দুটাই 300 টাকা কেজি, রস 500 টাকা হাঁড়ি। গত বছরের তুলনায় এই বছরে একটু বেশি রেটে নেওয়া হয়েছে, তো তারপরেও আশা করি আবহাওয়া সবকিছু মিলে ভালো আছে। চাহিদার তুলনায় লোক অনেক বেশি আসে, আমরা দিতে পারি না। স্থানীয়রা বলছেন, পরিকল্পিত উদ্যোগ আর সহায়তা পেলে খেজুরের গুড় হতে পারে ঠাকুরগাঁওয়ের একটি সম্ভাবনাময় অর্থনৈতিক পণ্য। ডিবিসি নিউজ ডেস্ক। জনপ্রিয়তার প্রসার ঘটছে চাঁপাইনবাবগঞ্জে তরুণ উদ্যোক্তাদের হাতে তৈরি ঐতিহ্যবাহী দড়ির খাটলা। খাটলার পাশাপাশি তৈরি হচ্ছে সোফা, মাচিয়া সহ বিভিন্ন ধরনের পণ্য। বাহারি রঙে নানা আকৃতির এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে। গ্রামের খোলা উঠান, সীমিত পরিসরে শহরের ঘরদুয়ারের কোনায় দড়ির খাটলা অন্যরকম দৃশ্যপট এঁকে দেয়। ঐতিহ্যবাহী এই কুটির শিল্পকে নবরূপে উপস্থাপন করেছেন চাঁপাইনবাবগঞ্জের তরুণ উদ্যোক্তা সারোয়ার এ কায়নাত। কয়েক বছর আগে এক বন্ধুর আবদারে শুরু হয় এই যাত্রা।
তারপর আশপাশে জনপ্রিয়তা পাওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয় খাটলা তৈরি। 5 থেকে 6 জন কারিগর নিয়ে কারখানা গড়ে তোলেন তিনি। দড়ির খাটলা জায়গা করে নিয়েছে অভিজাত বাড়ির ড্রয়িং রুম সহ বিভিন্ন জায়গায়। সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। পণ্যের ডিজাইন ও সাইজের উপর নির্ধারণ হয় পণ্যের মূল্য। ডিফারেন্ট কোনো কিছু করা যায় কিনা, তো সেক্ষেত্রে আমরা এক্সপ্লোর করা শুরু করতে কাজের শুরু এবং এই আজ অবধি এটা চলে আসছে। এমন উদ্যোগে দিন দিন তৈরি হচ্ছে কর্মসংস্থান। আমি যে এখানে বুননের কাজ করছি এটা দেখে মানুষ অনেক পছন্দ করে। কাজ করার পরে যে পারিশ্রমিকটা পাই, পারিশ্রমিক দিয়ে নিজের পরিবারটা চালাই। কাজ করার কারণে আমাদের একটা আর্থিক দিক দিয়ে চলতে গেলে সচ্ছলতা আসছে। নতুন উদ্যোক্তাদের হাত ধরে হারিয়ে যাওয়া খাটলার কদর বাড়ছে। সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে ব্যবসায়িক সংগঠন থেকে। তার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমাদের পক্ষ থেকে ব্যাংক ঋণ সহ সার্বিক সহায়তা করা হবে এবং চাঁপাইনবাবগঞ্জের এই উৎপাদিত খাটলাগুলো যেন দেশে বিদেশে বাজারজাত করতে পারে তার জন্য তাকে সার্বিক সহায়তা করা হবে। আকার ও ডিজাইন অনুসারে এক একটি খাটলা বিক্রি হয় 3 থেকে 15,000 টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে 19টি নতুন বসতিকে স্বীকৃতি দেওয়ার অনুমোদন দিয়েছে ইসরায়েল। সরকারের বসতি সম্প্রসারণ নীতির ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদসের সঙ্গে যৌথভাবে এই প্রস্তাব উত্থাপন করেন। বলেন, এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ঠেকানো। তবে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন করা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে সৌদি আরব। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েলের নিরবচ্ছিন্ন বসতি সম্প্রসারণ উত্তেজনা বাড়াচ্ছে। ভেনেজুয়েলার উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছে মার্কিন বাহিনী। এ নিয়ে ভেনেজুয়েলার 3টি তেলবাহী জাহাজ জব্দ হলো যুক্তরাষ্ট্রের হাতে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাজ্যের সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কোম্পানি ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটি সম্ভবত পানামা পতাকাধারী সেন্টুরিভস। এদিকে ক্যারিবিয়ান সাগরে বার্বাডোসের পূর্বে আটক করা হয়েছে। এর আগে ভেনেজুয়েলার উপকূলে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সম্পূর্ণ অবরোধ কার্যকর করতেই এই অভিযান চালানো হচ্ছে। হাড়ে লাগা হিমেল হাওয়া, সাথে ঝলমলে আলোয় রাশিয়ার রাজধানী মস্কো সেজে উঠেছে নতুন রূপে। ঐতিহাসিক রেড স্কোয়ার এখন ইংরেজি নতুন বছরকে বরণ করতে প্রস্তুত। তবে উৎসবের বাতাসের মধ্যেও মস্কোবাসীর মনে আছে শঙ্কা, কেননা যুদ্ধটা এখনও থামেনি ইউক্রেনের সাথে। মস্কোর ঐতিহাসিক রেড স্কোয়ারে উৎসবের আমেজ এখন তুঙ্গে। রাশিয়ার রাজধানীর কেন্দ্রে বসেছে জমকালো শীতকালীন বাজার। চারদিকে চোখে পড়ছে বর্ণিল আলোকসজ্জা। ঐতিহ্যবাহী নববর্ষ উদযাপনকে সামনে রেখে শহর জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রাশিয়ায় নববর্ষই বছরের সবচেয়ে বড় উৎসব। এই সময়টাতে রুশ নাগরিকরা সাধারণত পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটান। তবে উৎসবের এই আবহের মধ্যেও ইউক্রেনে চলমান যুদ্ধের প্রভাব এখনও অনুভূত হচ্ছে। এছাড়া রাষ্ট্রীয় টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রচারের বড় অংশ জুড়ে রয়েছে ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত খবর। যদিও মস্কোর রাস্তাঘাটে এখনও যুদ্ধরত দেশের স্পষ্ট কোনো চিহ্ন চোখে পড়ছে না। তবে চোখে পড়ছে পুরো শহর জুড়ে আলোর ঝলকানি আর বাহারি সব আয়োজন, যা ক্রিসমাস উৎসবকে করে তুলেছে আরও বেশি প্রাণবন্ত। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার অতিথি ভবন যমুনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন
প্রধান উপদেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 210 রাজবাড়ী 2-এ। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী 2 আসনে। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের একজন মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেক। তার বর্তমান নির্বাচনের যে ভোটের মাঠে তার প্রচারণা কেমন যাচ্ছে, কি প্রত্যাশা করছেন এবং বিজয়ী হলে এই এলাকাতে কি কি পরিবর্তন আনবেন সে বিষয় নিয়ে কথা বলবো তার সাথে। আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের পক্ষ থেকে স্বাগত। আলহামদুলিল্লাহ, আমি ডিবিসি নিউজকে স্বাগতম জানাই যে অনেক দূর থেকে আমাদের এই রাজবাড়ী 2 আসনে তিনি আমাদের সাথে সময় দেওয়ার জন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই। জি, আপনার প্রচারণা কেমন চলছে? বিজয় হলে এই আসনে কি কি পরিবর্তন আনবেন? আলহামদুলিল্লাহ, আমাদের রাজবাড়ী 2 আসন এটা সুন্দর পরিবেশ আছে এবং ইসলামী বিশেষ করে হাত পাখার বিশেষ জোয়ার দেখা যাচ্ছে। আমরা উঠোন বৈঠক মানুষের সাথে গণসংযোগ করে আমরা যেটা বুঝতে পেরেছি যে আলহামদুলিল্লাহ যদি এখানে সুষ্ঠু নির্বাচন হয় তাহলে অবশ্যই এখানে হাত পাখা বিজয়ী হবে এবং আমরা মানুষের কাছে, জনগণের কাছে, নারী ভোটার এবং পুরুষ ভোটার সকলের সাথে যোগাযোগ করে যেটা বুঝতে পেরেছি যে এখানে আশানুরূপ একটি ব্যবস্থা সুন্দর, তারা আমাদের পক্ষে, আমাদের মতের পক্ষে তারা সাড়া দিয়েছেন। আপনার এই এলাকাতে রাজবাড়ী 2-এ কি কি সমস্যা আছে? শিক্ষার মান কেমন, স্বাস্থ্যের মান কেমন? এটা যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা, আসলে এই জায়গাগুলো কেমন আছে, কি পরিবর্তন প্রয়োজন মনে করেন? আমরা এখানে সবাই মিলে সম্মতিভাবে একটি চিন্তা করেছি এটা যে আসলেই আমাদের বাংলাদেশ বেকার দিয়ে ভরা। অনেক শিক্ষিত মানুষ আছে, ছেলেরা আছে যারা আজকে বেকারত্ব জীবন যাপন করতেছে, যার কারণেই দেখা যায় যে এত সন্ত্রাস, এত দুর্নীতি, এত কিছু আমাদের সমাজে হচ্ছে। যার কারণে আমরা রাজবাড়ী 2 আসন থেকে চিন্তা ভাবনা করেছি এটা যদি আমি ইনশাল্লাহ যদি নির্বাচিত হই তাহলে এই রাজবাড়ী 2 আসনে পাংশা, বালিয়াকান্দি, কালুখালী থেকে যারা বেকার যুবক আছে তাদেরকে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ইনশাল্লাহ আমি ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা করব। অত্র অঞ্চলগুলাতে শিল্প অঞ্চল না হলে আসলে সেখানে বেকারত্ব দূর হয় না, সমাজও ভালো হয় না। এই জন্য আমি চেষ্টা করব আমার সাধ্যমতো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা এবং যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনারা জানেন যে আমাদের রাজবাড়ী এবং কালুখালী এবং বালিয়াকান্দি 3টা উপজেলায় নদী ভাঙ্গন একটি এলাকা। এখানে প্রতি বছরেই বন্যার পানিতে মানুষ হাবুডুবু খায় এবং এই ভাঙ্গনের কারণে এরা অত্যন্ত অবহেলিত এবং আমাদের যে কালুখালীতে যে পদ্মা নদী আছে এই নদীতে প্রতি বছরই ভাঙ্গনের সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, আমি যদি এইখানে হই তাহলে এই তীরবর্তী অঞ্চলে আমরা একটি টিকসই বাঁধ নির্মাণ করব ইনশাআল্লাহ। এরপরে বালিয়াকান্দিতে আপনারা জানেন বালিয়াকান্দি এবং মাগুরার সাথে একটি যোগাযোগের ব্যবস্থা হচ্ছে, হয়তো সেটা আস্তে আস্তে হচ্ছে। আমি যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই বালিয়াকান্দির সাথে মাগুরার যে ব্রিজটা হচ্ছে এটা তাৎক্ষণিক এটা যোগাযোগের ব্যবস্থা আমি ইনশাল্লাহ করব। এবং আপনারা জানেন যে আমাদের অঞ্চলটা পুরাটাই কৃষি অঞ্চল। এখানে বিশেষ করে পাট এবং পেঁয়াজ, ধান এগুলো বেশি পরিমাণে উৎপাদিত হয়। বিশেষ করে পেঁয়াজের জন্য আমাদের এলাকা অত্যন্ত প্রসিদ্ধ। একটা এলাকা আমি যদি নির্বাচিত হই তাহলে এখানে আমি ন্যায্য মূল্যে এ সমস্ত কৃষকদের বিভিন্ন সার, কীটনাশক এটা দেওয়ার ব্যবস্থা করব এবং বিনা সুদে তাদেরকে অর্থ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। এবং স্কুল, মাদ্রাসা আপনারা জানেন যে এখানে
ছেলে মেয়ে উভয়ই একসাথে লেখাপড়া করে, যার কারণে ইফটিজিং সহজেই হতে পারে। এই জন্য আমাদের এই অঞ্চলে আমি যদি নির্বাচিত হই তাহলে এখানে আমি অবশ্যই ছেলে এবং মেয়েদেরকে আলাদা শিক্ষার ব্যবস্থা করব, যাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। দর্শক, আপনারা দেখছিলেন ডিবিসি নিউজের CSRM নিবেদিত বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। আমরা আজকে উপস্থিত ছিলাম রাজবাড়ী 2 আসনে। আমাদের সাথে যুক্ত ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাফেজ মৌলানা আব্দুল মালেক। তিনি তার যে বিজয়ী হলে যে সব কার্যক্রম করবেন তেমনটি বলছিলেন। দর্শক, আমরা আমাদের পরবর্তী এক অতিথিকে নিয়ে আপনাদের সামনে আমন্ত্রিত হব বেলা 12টায়। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ডিবিসি নিউজের সাথেই থাকবেন।